প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। এদিকে আবু সাইদের মৃত্যু, আসল ঘটনার আড়ালে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। জানাবো বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলা শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই দুই নেতা কথা বলেন। এ সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এর আগে অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে নিউ ইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে এক মঞ্চে ছিলেন ডক্টর ইউনূস। আবু সাইদের মৃত্যু, আসল ঘটনার আড়ালে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে নিহত শিক্ষার্থী আবু সাইদ ছড়াগুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম সাংবাদিকদের এর কথা নিশ্চিত করেছেন। আবু সাইদের মর্ধের ময়নাতদন্ত তিনি সম্পন্ন করেছেন। গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। তার মর্ধ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। আবু সাইদের মাথায় অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি, এমনকি তার মাথায় কোনো হাড় ভাঙা বা ফ্র্যাকচারও ছিল না। সম্প্রতি তার ময়নাতদন্তের প্রতিবেদনে একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে প্রতিবেদনটি উল্লেখ করে আবু সাইদ মাথায় আঘাতের কারণে মারা গেছেন বলে দাবি করেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলেন ডক্টর রাজিবুল ইসলাম। ডক্টর রাজিবুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে কোথাও উল্লেখ করেনি যে মাথায় আঘাতের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে, কিন্তু সেটি তার মৃত্যুর কারণ নয়। অসংখ্য ছররা গুলির আঘাতে আবু সাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আপনারা দেখেছেন যে সাইদ ডান পায়ে হাত দিয়ে পড়ে গিয়েছিল, তার ডান উরুতে ছড়া গুলি লেগেছিল। সেখানে ফিমোরাল অ্যাটার্লি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তলপেটেও গুলির আঘাত ও রক্তক্ষরণ পেয়েছি। এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তার মাথায় একটা আঘাতের চিহ্ন পেয়েছি। আঘাতটা থেতলে যাওয়ার মতো কিছুটা পড়ে গিয়ে বা আঘাতে হতে পারে। এটা মেজর হেড ইনজুরি মনে হয়নি। হেড ইনজুরিতে মৃত্যু হলে ব্রেইনে রক্তক্ষরণ হতো, যেটা সাইদের ক্ষেত্রে হয়নি। রিপোর্টে কোথাও বলা হয়নি ব্রেইনে রক্তক্ষরণ বা ফ্র্যাকচারে। আমরা তার শরীর পুরোটা খুঁটিয়ে দেখেছি। আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা জনসমক্ষে এটি প্রকাশ পায় যে তিনি মাথায় আঘাতের কারণে মারা গেছেন। ডক্টর রাজিবুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনটি বেশ কয়েকবার চাপ দিয়ে পরিবর্তন করা হয়েছে। অবশেষে গত ৩০ জুলাই প্রতিবেদন দাখিল ও গৃহীত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া প্রতিবেদনটি সারা দেশের ফরেনসিক বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা মাত্র। কিন্তু আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণে যা পেয়েছি তাই উল্লেখ করেছি। রংপুর মেট্রোপলিটন তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছিল বলে ফরেনসিক চিকিৎসক রাজিবুল বলেন, এটি এখন বিচারিক বিষয়। তিনি আদালতের কাছে ব্যাখ্যা দেবেন বলে জানান। ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে আমি আদালতে আমার বক্তব্য জানাবো। তিনি আরো বলেন, আবু সাইদের মর্ধ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পৌঁছায় সন্ধ্যা ৭টার দিকে। পরে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে লুকোচুরির চেষ্টা চলে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আবু সাইদের মর্ধের সুরতহাল প্রতিবেদন তৈরি হয়। ১৬ জুলাই রাত ১১টার দিকে ময়নাতদন্ত শুরু করি। দেশের সব সংকটময় পরিস্থিতির সময় ময়নাতদন্তের জন্য বোর্ড গঠন করা সম্ভব ছিল না। জনবলের অভাব ছিল। ওই সময় সাইদের মর্ধ দাফনে বিভিন্ন দপ্তর থেকে তাড়া দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। ডক্টর রাজিবুল বলেন, তাদের দাবি ছিল ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের বিষয়টিকে গুরুত্ব দেওয়া। প্রতিবেদনটি পক্ষে নেওয়ার জন্য পুলিশ আমাকে প্রলুব্ধ ও ভয়ভীতিও দেখিয়েছে। না বুঝে আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে মেডিকেল টার্ম না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। এদিকে গত ২৯ জুলাই কোর্টে পোস্টমর্টেম রিপোর্ট জমা দিয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম।
তিনি বলেন, আমি ইতোমধ্যে পোস্টমর্টেম রিপোর্ট কোর্টে জমা দিয়েছি, এরপর কোর্টে যা সত্য তাই বলবো। অন্যদিকে আবু সাইদের সহপাঠীরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। আমাদের চাওয়া সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক। আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 2019-20 সেশনের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আবু সাইদের মৃত্যুর ঘটনায় গত 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হত্যা মামলা করেন তার বড় ভাই রমজান আলী। মামলায় 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো 30 থেকে 35 জনকে আসামি করা হয়। এই মামলায় পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে রংপুর জেলা পিবিআই পুলিশ। গত 9 সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্স আবু বকর সিদ্দিক ও পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। এদিকে আবু সাইদ নিহতের ঘটনায় বেরোবির 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের মোহাম্মদ আলী। কমিটিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আহ্বায়ক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমির শরীফ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন। 1.5 মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে বাড়ি ফেরার জন্য তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। যারা টাকা দিচ্ছেন না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় তারা হামলার শিকারও হয়েছেন বলেও জানা যাচ্ছে। টাকা দিয়ে সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের এমন বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা এসব অভিযোগ করেন। আর এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বাংলার বরাতে জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে তাদের কেউ নিজের পরিচয় প্রকাশ করতে চান না। এমনকি এলাকার নামও উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন। তবে এলাকায় ফিরতে কাকে কত টাকা দিয়েছে এবং ফেরার পর কি অবস্থায় দিন পার করছেন সেই অভিজ্ঞতা তারা জানিয়েছেন। তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা বলেন, ঘর থেকে বের হতে পারছি না, সারাদিন ঘরেই থাকতে হচ্ছে। এছাড়া হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকায় প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়িঘর ফেরা আওয়ামী লীগ নেতাকর্মীরা। অবশ্য বিএনপি নেতারা অভিযোগটি অস্বীকার করেছেন। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনো আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন বলে জানা যাচ্ছে। অবস্থার নেতৃত্ব সংকটে বিপর্যস্ত দলটিকে ঘিরে নানান গুজব ছড়াতে দেখা যাচ্ছে। ফলে প্রায় মাসখানেক সারা শব্দহীন থাকার পর দলটিকে সম্প্রতি বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে। তবে বিবৃতিটি দেশের ভেতর থেকে নাকি বাইরে থেকে দেওয়া হচ্ছে সেটি এখন স্পষ্ট নয়। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 1.5 মাসেরও বেশি সময় ধরে ঘর ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত 5 আগস্টের পর যেভাবে তাদের বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠান হামলা হতে দেখা যাচ্ছিল সেটিও এখন দেখা যাচ্ছে না। ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। কিন্তু হঠাৎ এলাকায় ফিরলে যে হামলার শিকার হতে পারেন সেই ভয়ও কাজ করছে তাদের মধ্যে। সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বলেন, এটা ছাড়া তো উপায় নাই, বউ বাচ্চা ফেলে আর কতদিন পালাই পালাই বেড়াবো। বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণ নেওয়া দলটির নেতাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এলাকায় ফিরতে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। চেয়েছিল 3 লাখ, পরে অনেকে বলে কয়ে 1 লাখ টাকা দিয়ে ফিরছি বলছিলেন দক্ষিণবঙ্গের একটি জেলার ওই নেতা। কিন্তু টাকাটা নিলেন কে? বড় কোনো নেতা না, আমাদের মতো ওয়ার্ড পর্যায়ের নেতা, বলেন নাম প্রকাশক অনিচ্ছুক ওই নেতা। গত 5 আগস্টের কয়েক সপ্তাহ পরে যোগাযোগ শুরু করেছিলেন বলে জানাচ্ছেন তিনি। তখনই রাজি হয়েছিল, তবে বলছিল যে একটু ধৈর্য ধরতে হবে, বলেন ওই নেতা। এসব তথ্য জানালেও বিএনপির তৃণমূলের যে নেতা টাকা দিয়েছেন তার নাম প্রকাশ করতে রাজি হননি এলাকায় ফেরা আওয়ামী লীগ নেতা। এটা জানাজানি হলে আরো ডিস্টার্ব করবে বোঝে নিত, তখন পরিবার নিয়ে এলাকায় থাকতে পারবো না, বলেন ওই নেতা। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ওই নেতা অর্থের বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও এমন অনেকে রয়েছে যারা টাকা দিয়েও ঘরে ফিরতে পারছেন না। তেমনই একজন জানিয়েছেন যে বাড়ি ফেরার জন্য 2 জন নেতাকে 2 দফায় টাকা দিয়েছেন তিনি, কিন্তু এরপর 3 সপ্তাহ চলে গেল, বাড়ি যেতে পারলাম না, কবে যেতে পারবো সেটাও জানি না, বলছিলেন আওয়ামী লীগের থানা পর্যায়ের ওই নেতা। কিন্তু টাকা দেওয়ার পরও কেন এলাকায় ফিরতে পারলেন না? কিভাবে ফিরবো? 2 জনের টাকা দিচ্ছি শুনে এখন আরো মানুষ মোবাইল করে টাকা চায়।
কতজনকে টাকা দেব, ক্ষোভ প্রকাশ করে বলছিলেন আওয়ামী লীগ নেতা। দুই নেতাকে এখনো পর্যন্ত যে 1.5 লাখ টাকা দিয়েছেন সেটিও কোনো কাজে আসবে বলে মনে করছেন না তিনি। প্রথম দফায় যারা টাকা নিয়েছেন তারা বিএনপির স্থানীয় নেতা বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী তৃণমূলের নেতা। তবে এখন যারা টাকা চাচ্ছেন তারা বিএনপির অঙ্গ সংগঠনের পরিচয় দিচ্ছেন। কেউ বলে যুব দলের নেতা, কেউ বলে স্বেচ্ছাসেবক দল। ওদেরকে টাকা না দিলে নাকি এলাকায় পা রাখতে দেবেন না, বলেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ওই নেতা। দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ উত্তর পশ্চিমে অবস্থান করছে, যা মৌসুমী বায়ুকে বাংলাদেশের উপর সক্রিয় করেছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কমবে, সেই সঙ্গে কমবে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 6টা থেকে পরবর্তী 7 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।